লাগালে বা একটা ফোর্স কি হয়, ফোর্সের এসআই ইউনিট কি, তো সেগুলো এখন আমরা শুরুতে দেখবো। ফোর্সের প্রথমে আমি এসআই ইউনিট লিখেছি। এসআই ইউনিট হচ্ছে নিউটন, যেটাকে আমি ক্যাপিটাল এন দিয়ে ডিনোট করবো, তোমরা জানো। আর সিজিএস ইউনিট হচ্ছে ডাইন। হ্যালো এভরিওয়ান, সবাইকে কনসেপ্ট চেজার্সে ওয়েলকাম। আমি তোমাদের সুপ্রকাশ দা এবং আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার লজ অফ মোশন বা নিউটনস লজ অফ মোশন, এটা আজকে আমরা শুরু করব। আজকে এই চ্যাপ্টারে আমাদের ফার্স্ট লেকচার। তো এর আগে আমরা কাইনেমেটিক্স পুরোটা শেষ করেছি, প্রথমে 1D তারপরে 2D। আমি তোমাদেরকে 1D তে তোমাদেরকে আমি এমসিকিউ সিরিজেরও আমি কিছু কোয়েশ্চেন তোমাদেরকে আমি করিয়েছিলাম, 14-15টার মতো কোয়েশ্চেন আমি করিয়েছিলাম। 2D এখনো আমি কোনো এমসিকিউ সিরিজ আমি আনিনি। আগে আমি ভাবলাম যে আগে তোমাদের সিলেবাসটা একটু এগিয়ে রাখি, তারপরে আমি কোয়েশ্চেন আনবো। তো কোনো চিন্তা নেই, আমি ঠিক তোমাদের জন্য কোয়েশ্চেন আনবো, তো সেটা নিয়ে কোনো ভাবনা নেই। তোমরা তাও তোমরা নিজেরা যেখান থেকে পারো তোমরা কোয়েশ্চেন একটু নিজেরা করার চেষ্টা করো। তোমরা যা যা আমি পড়েছি সেগুলো তোমরা রিভিশন করতে থাকো সবসময়, রিভিশন সব থেকে বেশি জরুরি। তো আজকে আমরা আপাতত নিউটনস লজ অফ মোশন বা লজ অফ মোশন চ্যাপ্টার আজকে আমরা শুরু করব। একটা খুবই ইন্টারেস্টিং চ্যাপ্টার, একটা খুবই ভালো চ্যাপ্টার। এই চ্যাপ্টার তোমরা হয়তো ক্লাস 9-10 তোমরা হয়তো অনেক পড়েছো। এই লজ অফ মোশনে তোমরা ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল এগুলো অনেক পড়েছো। তো তোমরা জেনারেলি তখন তোমরা সেকেন্ড ল এর কিছু অ্যাপ্লিকেশন তোমরা মেনলি করতে। আর এখন ব্যাপারটা একটু ভাস্ট যাবে, কারণ যেহেতু এখন তোমাদের ভেক্টর ঢুকেছে, তো ওর জন্য ব্যাপারটা একটু ভাস্ট যাবে। আর এই চ্যাপ্টার কঠিন চ্যাপ্টার নয়, সোজা চ্যাপ্টারই। তো শুরু করা যাক আজকে আমাদের লজ অফ মোশন, যেটা আমাদের টপিক। তো আজকে একটা মোটামুটি একটা ইন্ট্রোডাক্টরি ক্লাসের মতনই যাবে, খুব একটা যে ডিটেলসে আজকে ঢোকা হবে তা নয়। তো আজকে আমাদের প্রথম টপিক সেটা হচ্ছে ফোর্স। একটা ফোর্স লাগালে বা একটা ফোর্স কি হয়, ফোর্সের এসআই ইউনিট কি, তো সেগুলো এখন আমরা শুরুতে দেখবো। ফোর্সের প্রথমে আমি এসআই ইউনিট লিখেছি। এসআই ইউনিট হচ্ছে নিউটন, যেটাকে আমি ক্যাপিটাল এন দিয়ে ডিনোট করব, তোমরা জানো। আর সিজিএস ইউনিট হচ্ছে ডাইন, DYNE, ডাইন, ডিটা স্মল। এইবার খুব ইম্পর্টেন্ট একটা রিলেশন, 1 নিউটন ইজ ইকুয়ালস টু 10⁵ ডাইন। এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট ইকুয়েশন, 1 নিউটন ইজ ইকুয়ালস টু 10⁵ ডাইন। অনেক সময় তোমাকে হয়তো কোনো ফোর্সের ইউনিট দিল, সেটা তোমাকে ডাইনে মেনশন করে দিল, কোনো ফোর্সের ইউনিট তোমাকে ডাইনে মেনশন করে দিল, কিন্তু তোমাকে অ্যান্সার যেটা চেয়েছে সেটা তুমি দেখছো যে অ্যান্সার নিউটনে চেয়েছে। তো তাহলে তোমাকে জানতে হবে রিলেশনটা। তোমাকে তাহলে তুমি রিলেশন যদি জানো যে 1 নিউটন ইজ ইকুয়ালস টু 10⁵ ডাইন, তাহলে তুমি কোয়েশ্চেনটা তুমি পুরো ঠিকঠাক ভাবে সলভ করতে পারবে। আর নয়তো তুমি যদি না জানো, তো তাহলে পুরোটা করে লাস্টে গিয়ে তুমি কোনো অপশন তুমি খুঁজে পাবে না। তো ওর জন্য এটা জেনে রাখা উচিত, খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। এইবার ফোর্স কি জিনিস? এনি পুশ অর পুল, কোনো ঠেলা বা টানা, এনি পুশ অর পুল which either changes or tends to change the state of rest or of uniform motion, যেটা হচ্ছে constant velocity of a body is known as force. A state of rest or motion, এখানে আবার তোমার ইনার্শিয়ার কনসেপ্ট চলে আসছে। আমি বলবো তোমাদেরকে ইনার্শিয়া কি জিনিস। তো এখানে হচ্ছে যে কোনো ঠেলা বা টানা which either changes or tends to change, যেটা আইদার যেটা সফলভাবে যেটা চেঞ্জ করছে, কিংবা চেঞ্জ করতে ও নিজে একটা ওর টেন্ডেন্সি থাকছে যে আমি চেঞ্জ করব। আইদার ও চেঞ্জ করতে সফল হচ্ছে কিংবা ও চেঞ্জ করার চেষ্টা করছে। আইদার চেঞ্জেস অর টেন্ডস টু চেঞ্জ দি স্টেট অফ রেস্ট। আইদার কোন একটা জিনিস, যেটা এই যে পেনটা আমি এখানে রাখছি, এই পেনটাকে আমি আচ্ছা একটু রাখো, আমি পেনটাকে আমি এখানে রাখছি, পেনটা এখানে রেস্টে আছে। আমি পেনটাকে একটা সামান্য ফোর্স দিচ্ছি যাতে পেনটা মুভ করছে। তো এইখানে যেটা আমি ফোর্স ওকে দিলাম, এটা পেনটার যেটা রেস্টে যেটা স্টেট ছিল সেইটা চেঞ্জ হলো। কিন্তু এবার যদি দেখা যায় যে পেনটা আমার অলরেডি মুভ করছে, আমি যদি এইভাবে পেনটাকে যদি আমি দাঁড় করিয়ে দিলাম, পেনটাকে আর এগোতে দিলাম না, এটা হচ্ছে যে পেনটা একটা ইউনিফর্ম মোশনে ছিল বা একটা মোশনে ছিল। আমি একটা এক্সটার্নাল ফোর্স দিয়ে আমি পেনটাকে দাঁড় করিয়ে দিলাম। এখানে যে পেনটা আমার ছিল, পেনটা দাঁড়িয়ে ছিল, আমি একটা এক্সটার্নাল ফোর্স দিয়ে পেনটাকে আমি মুভ করাচ্ছিলাম। এই এক্সটার্নাল ফোর্সটা আমার হচ্ছে যে প্রযুক্ত বল, যেটা আমি বাইরে থেকে যেটা আমি অ্যাপ্লাই করছি। তো এটা হচ্ছে যখন আমি ফোর্স দিচ্ছি তখন মুভ করছে, বা যখন এটা মুভ করছে আমি একটা ফোর্স দিয়ে থামিয়ে দিচ্ছি। তো এটাই হচ্ছে যে স্টেট অফ রেস্ট অর ইউনিফর্ম মোশন। তো আশা করি এটা বোঝা গেছে। এখান থেকে ইনার্শিয়ার কনসেপ্ট আসবে, তো সেটা দেখবো। আগে তোমরা এই জিনিসটা দেখে নাও। এইবার দেখা যাক ইনার্শিয়া।
ইনার্শিয়া হচ্ছে, ইনার্শিয়া ইজ দি প্রপার্টি অফ আ বডি ডিউ টু উইচ ইট অপোজেস এনি চেঞ্জ ইন ইটস স্টেট। তার মানে হচ্ছে ইনার্শিয়া এমন একটা প্রপার্টি, একটা বস্তুর বা একটা বডির এমন একটা প্রপার্টি যার ফলে ডিউ টু উইচ ইট অপোজেস, যার ফলে ওটা কোনো ওর স্টেট চেঞ্জ হতে ও অপোজ করে। মানে এটা বুঝিয়ে দিই যে আবার এই পেনটা নিই, যে এই পেনটা ধরো এখানে আমি রেখেছি, এই পেনের এখন যেটা ওর কন্ডিশন সেটা হচ্ছে ও এখন স্টেট অফ রেস্টে রয়েছে, ও নিজে এখন রেস্টে রয়েছে, ও স্টেট অফ রেস্টে রয়েছে। আমি একটা খুব হালকা করে একটা ফোর্স দিলাম, এতটাই হালকা একটা ফোর্স দিলাম যাতে পেনটা নড়লো না। তার কারণ হচ্ছে যে ওর যে ইনার্শিয়াটা কাজ করছে আমার অ্যাপ্লাই করা ফোর্সের বিরুদ্ধে। মানে আমি যে ফোর্স অ্যাপ্লাই করে ওকে নড়ানোর চেষ্টা করছি, ইনার্শিয়াটা এই পেনটাকে এখানেই রাখতে চাইছে। ইনার্শিয়াটা চাইছে যে আমি যেন পেনটাকে এখান থেকে এখানে যেন না সরিয়ে নিয়ে যেতে পারি। এটাই হচ্ছে যে অপোজ করছে এনি চেঞ্জ ইন ইট স্টেট। মানে ও যে স্টেট অফ রেস্টে আছে, ওকে স্টেট অফ মোশনে যাওয়ার থেকে আটকাতে চাইছে ইনার্শিয়া অফ রেস্টটা। আশা করি বোঝা গেছে। এইবার ধরো পেনটা মুভ করছে, আমি পেনটাকে থামিয়ে দিলাম। পেনটার যেটা মোশনে ছিল, ওর একটা স্টেট অফ মোশনে ছিল বা একটা স্টেট অফ ইউনিফর্ম মোশনে ছিল। পেনটাকে আমি ধরো খুব একটা হালকা একটা শক্তি দিয়ে আটকালাম যাতে পেনটা আটকালো না, পেনটা তাতেও এগিয়ে যাচ্ছে। তার মানে আমার আটকানোর যেটা ফোর্স সেটা ইনার্শিয়ার থেকে বেশি নয়, আমাকে ইনার্শিয়ার থেকে বেশি ফোর্স দিয়ে আটকাতে হবে, বেশি ফোর্স দিতে হবে, তবেই পেনটা আটকে যাবে। পেনটা মুভ করছে, আমি যদি ধরে নিই পেনটা আটকে গেল এইখানে, তার মানে ইনার্শিয়াটা এখন আর বাধা দিতে পারলো না। নর্মালি ইনার্শিয়া বাধা দেওয়ার চেষ্টা করবে, পেনটা যেহেতু এখন মোশনে আছে এর জন্য এটার এখন যেটা ইনার্শিয়া সেটা হয়ে যাবে ওর ইনার্শিয়া অফ মোশন। একটা হয় যেটা পেনটা এখন দাঁড়িয়ে ছিল শুধু, সেটা ছিল ইনার্শিয়া অফ রেস্ট, যখন মুভ করছে সেটা ইনার্শিয়া অফ মোশন। তো এই ইনার্শিয়া অফ মোশনটাকে ও চেঞ্জ করে ইনার্শিয়া অফ রেস্ট করতে চাইবে না, ইনিশিয়ালি করতে চাইবে না। কিন্তু আমি যদি বেশি ফোর্স দিই তাহলে ও বাধ্য হবে আমার কথা শুনতে, ও বাধ্য হবে ওর ইনার্শিয়া অফ মোশনটাকে ইনার্শিয়া অফ রেস্টে কনভার্ট করতে। তো ইনার্শিয়া ব্যাপারটাই হচ্ছে ওটাই যে ইনার্শিয়া ইজ দি প্রপার্টি অফ আ বডি ডিউ টু উইচ ইট অপোজেস এনি চেঞ্জ, মানে বাধা দেবে, অপোজ করবে মানে বাধা দেবে, অপোজেস এনি চেঞ্জ ইন ইট স্টেট। যেটা স্টেট অফ রেস্টে ছিল সেটা স্টেট অফ রেস্টেই থাকার চেষ্টা করবে, যেটা স্টেট অফ মোশনে ছিল সেটা স্টেট অফ মোশনেই থাকার চেষ্টা করবে। এটা হচ্ছে মোদ্দা কথা। এইবার ইনার্শিয়া ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু মাস। যত মাস বেশি, মানে যত একটা বস্তু একটা বডির যত বেশি মাস বাড়বে তত তার ইনার্শিয়া বাড়বে। মানে কিভাবে একটা এক্সাম্পল দেওয়া যায়, যে ধরো একটা এ একটা মানুষ, বি একটা মানুষ। এর কাছে অনেক টাকা আছে, বি এর কাছে টাকা খুব একটা বেশি নেই। এইবার এ চাইছে বি কে দিয়ে কোনো একটা কাজ করাতে, সে ওকে বলবে যে আমি তোমাকে টাকা দেবো, তুমি এই কাজটা করে দাও। এবার ধরো যে এও দাঁড়িয়ে আছে, বিও দাঁড়িয়ে আছে, এর কাছে অনেক টাকা রয়েছে, বি এর কাছে টাকা নেই। এইবার এ ফোর্স করবে বি কে, এ টাকার জোর দেখিয়ে ফোর্স করবে বি কে যাতে ও বি এর যেটা স্টেট অফ রেস্ট যেটা ছিল, ও স্টেট অফ রেস্টটাকে স্টেট অফ মোশনে কনভার্ট করে দেবে। এইবার ধর ব্যাপারটা উল্টো, এর কাছে টাকা নেই, বি এর কাছে টাকা আছে। এবার এ যদি বি কে ফোর্স করে যে তুমি আমার হয়ে কাজটা করে দাও, মানে বি কে ও স্টেট অফ রেস্টটাকে স্টেট অফ মোশনে কনভার্ট করতে বলছে। তো তাহলে যেহেতু বি এর কাছে টাকা এখন আছে, এর কাছে যেহেতু এখন টাকা নেই, তো ওর জন্য বি নিশ্চয়ই এর কথা শুনবে না। তো তখন ও নিশ্চয়ই এর কথা শুনবে না, ও আর বি সেদিক থেকে আবার একেই বাধ্য করবে যে এ যেন নিজের স্টেট অফ রেস্টটাকে স্টেট অফ মোশনে কনভার্ট করে। যখন এর কাছে টাকা ছিল, বি এর কাছে টাকা ছিল না, তখন এ যখন বি কে বলছিল তখন বি বাধ্য হয়ে কাজটা করছিল। কিন্তু এখন যখন ব্যাপারটা যখন উল্টো, তখন নিশ্চয়ই এর কথা বি শুনবে না, উল্টে বি আবার এ কে বাধ্য করবে যে ওর স্টেট অফ রেস্টটাকে স্টেট অফ মোশনে কনভার্ট করতে। আশা করি বোঝা যাচ্ছে। তো এটাই হচ্ছে যে যত বেশি মাস বাড়বে, এখানে টাকা বাড়া মানে হচ্ছে মাস বাড়া, তত বেশি ওজন বাড়ছে, যত ওজন বাড়ছে ইনার্শিয়া তত বাড়ছে। Therefore, it is difficult to change the state of rest or uniform motion of a body of heavier mass. যেটা তোমাদেরকে আমি টাকা দিয়ে বোঝালাম সেটাই ব্যাপারটা হচ্ছে। মানে এখানে যদি আরেকটা তোমাদেরকে আমি এক্সাম্পল দিই,
ধরো তুমি তোমার দিকে একটা বল ছুটে আসছে, একটা ক্রিকেটের বল ছুটে আসছে বা একটা ফুটবল তোমার দিকে ছুটে আসছে, তুমি ফুটবলটাকে তুমি ইচ্ছা করলে তুমি পা দিয়ে তুমি ফুটবলটাকে তুমি আটকে দিতে পারো। আর তুমি যদি ক্রিকেট বল আসে তো তুমি ইচ্ছা করে তুমি হাত দিয়ে তুমি বলটাকে তুমি ধরে দিতে পারো, কারণ তোমার মাস বেশি, বলের মাস তোমার থেকে কম। তো ওর জন্য তুমি ওটাকে, যেহেতু তোমার বেশি মাস, ওর জন্য তুমি বাধ্য করছো বলটাকে থেমে যেতে। এইবার ধরো তুমি রাস্তা দিয়ে হাঁটছো, একটা গাড়ি সে ধরো 100 কিলোমিটার প্রতি ঘন্টায় ছুটে আসছে, এবার তুমি রাস্তায় গিয়ে দাঁড়িয়ে পড়লে যে আমি গাড়িটাকে আমি আটকে দেবো, তো সেটা নিশ্চয়ই হবে না, তোমার মাস গাড়ির থেকে অনেক কম। তো গাড়ি উল্টে তোমাকে বাধ্য করবে যে তোমার যেটা, এবার তুমি গাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে গেলে তোমার নিজের একটা স্টেট অফ রেস্ট রইলো, গাড়ির একটা স্টেট অফ মোশন রয়েছে। তো এবার তোমার স্টেট অফ রেস্টটাকে তুমি এবার ভাবলে গাড়ির যেটা স্টেট অফ মোশন বা ইনার্সিয়া অফ মোশন, তাহলে গাড়ির ইনার্সিয়া অফ মোশনটাকে তুমি ইনার্সিয়া অফ রেস্টে তুমি কনভার্ট করবে, বা গাড়ির যেটা স্টেট অফ মোশন সেটাকে তুমি স্টেট অফ রেস্টে কনভার্ট করবে। এদিকে গাড়ি নিজেই, গাড়ির মাস যেহেতু বেশি, গাড়ি নিজেই তোমার যেটা স্টেট অফ রেস্ট ছিল সেটাকে আবার স্টেট অফ মোশনে কনভার্ট করে দেবে, তোমারই একটা ওখানে প্রজেক্টাইল মোশন হয়ে যাবে। তো এটা প্র্যাকটিক্যালি করতে চাও না আর কি, একটা এক্সাম্পলের তরফে বললাম। তো এটাই হচ্ছে যে যখন মাস বেশি হবে কোনো একটা বস্তুর অন্য কোনো একটা বস্তুর থেকে, মাস যখন বেশি হবে তখন তার ইনার্সিয়াও বেশি হবে। মানে যত মাস বেশি তত ও নিজে যেটা ওর স্টেট ছিল সেটাকে ও রিটেন করতে আরো ভালোভাবে পারবে। মানে যত বেশি টাকা থাকবে তত বেশি ও নিজে অ্যাডামেন্ট হবে যে আমি এর কথা শুনবো না। আশা করি বোঝা গেল। এবার ইনার্সিয়া অফ রেস্ট আর ইনার্সিয়া অফ মোশনটা এখানে বলে দিই। ইনার্সিয়া অফ রেস্ট হচ্ছে ইট ইজ ইনএবিলিটি অফ আ বডি টু চেঞ্জ ইটস স্টেট অফ রেস্ট বাই ইটসেলফ। ইনার্সিয়া অফ রেস্ট হচ্ছে যে নিজের অক্ষমতা, ইনএবিলিটি অফ আ বডি টু চেঞ্জ ইটস স্টেট অফ রেস্ট, মানে যখন রেস্টে আছে ও নিজের স্টেট অফ রেস্টটাকে ও নিজেই চেঞ্জ করে মোশনে করতে পারবে না। ওকে একটা ওর থেকে বেশি একটা ফোর্স দিলে তবেই ও স্টেট অফ রেস্টটাকে ও স্টেট অফ মোশনে কনভার্ট করতে পারবে। মানে যে গাড়িটার তো মাস তোমার থেকে বেশি ছিল, গাড়ি তোমার স্টেট অফ রেস্টটাকে কনভার্ট তো করে দিচ্ছে, কিন্তু তুমি গাড়িটাকে তুমি কনভার্ট করতে পারছো না। এবার যদি একটা ট্রাক এসে গাড়িটাকে যদি ধাক্কা মারে, তো ট্রাকের ওয়েট বেশি, মাস বেশি, গাড়ির মাস কম, তো ট্রাক গাড়িটার ইনার্সিয়াটাকে চেঞ্জ করে দিতে পারবে। এবার ইনার্সিয়া অফ মোশন হচ্ছে ইট ইজ ইনএবিলিটি অফ আ বডি টু চেঞ্জ ইটস স্টেট অফ মোশন বাই ইটসেলফ। মানে আগেটা ছিল যে স্টেট অফ রেস্টটাকে চেঞ্জ করছে, এটা স্টেট অফ মোশনটাকে চেঞ্জ করছে। এবার যে ইনার্সিয়া অফ রেস্ট, এটার যদি একটা এক্সাম্পল দেখি তো এটা খুবই একটা ভালো এক্সাম্পল হতে পারবে। তুমি ধরো বাসে বা ট্রেনে কোথাও তুমি যাচ্ছ, তুমি ধরো ট্রেনে কোথাও যাচ্ছ, ট্রেনটা তুমি বসার জায়গা পাওনি, তুমি দাঁড়িয়ে আছো ট্রেনে। এবার ধরো যে তুমি তুমি কোথাও কিছু ধরে তুমি দাঁড়িয়ে নেই, তুমি জাস্ট নর্মাল তুমি ট্রেনে দাঁড়িয়ে আছো, তুমি কোনো সিট ধরে দাঁড়িয়ে নেই বা কিছু ধরে তুমি দাঁড়িয়ে নেই, তুমি কোনো কিছু না ধরে তুমি দাঁড়িয়ে আছো, ট্রেনটা একটা স্টেশনে দাঁড়িয়ে আছে। এইবার ট্রেন যখন স্টার্ট করবে তুমি নিজে রেস্টে আছো, তুমি নিজে ইনার্সিয়া অফ রেস্টের জন্য তুমি রেস্টে থাকতে চাইবে, কিন্তু ট্রেনটা মুভ করে যাবে, ট্রেনটা মুভ করবে, তুমি রেস্টে থাকতে চাইছো, ওর জন্য তুমি পেছন দিকে ছিটকে চলে আসবে, কারণ ট্রেনটা সামনের দিকে মুভ করছে, তুমি এখানে দাঁড়িয়ে আছো। এবার ব্যাপারটা হচ্ছে এরকম যে তুমি এখানে দাঁড়িয়ে আছো, তুমি দাঁড়িয়ে থাকতেই চাইছো, ট্রেনটা মুভ করে যাচ্ছে, তুমি নড়ছো না। ইনিশিয়ালি তোমার পা গুলো মুভ করে যাবে আগে, তোমার মাথার পার্টটা বা যেটা হেভিয়ার পার্ট, তোমার মাথার দিকটা রেস্টেই থাকতে চাইবে, ওর জন্য তুমি এইরকম ভাবে পা গুলো এগিয়ে যাবে, কিন্তু মাথাটা তোমার পেছন দিকে পিছিয়ে যাবে, যার জন্য তুমি পেছন দিকে ছিটকে যাবে বা হয়তো পড়েও যেতে পারো। তো এটা হচ্ছে যে ইনার্সিয়া অফ রেস্টের জন্য। এবার ইনার্সিয়া অফ মোশনের জন্য ঠিক উল্টো, ধরো তুমি দাঁড়িয়ে আছো, এইবার ট্রেনটা কোথাও দাঁড়াচ্ছে, সেই ক্ষেত্রে তুমি অলরেডি একটা মোশনে রয়েছো ট্রেনের সঙ্গে, ট্রেনটা ফট করে দাঁড়িয়ে গেল কিন্তু তুমি আর একটু এগিয়ে গেলে, এবার একসঙ্গে দুজনে যাচ্ছে ট্রেনটা ফট করে দাঁড়িয়ে গেল, তুমি এগিয়ে গেলে। এইটা হচ্ছে ইনার্সিয়া অফ মোশন, যে তুমি এগোতে চাইছো কিন্তু ট্রেনটা দাঁড়িয়ে গেল, সেই ক্ষেত্রে তোমার পা গুলো দাঁড়িয়ে গেল, কিন্তু তোমার যে হেভিয়ার পার্ট, তোমার ব্রেন বা তোমার অ্যাবডোমেনের উপরের পার্টটা, তোমার পেট থেকে মাথা অবধি, এটা সামনের দিকে এগিয়ে যাবে, তোমার পা গুলো পেছন দিকে থাকবে, তোমার মাথার দিকে সামনের দিকে এগিয়ে যাবে, যার জন্য তুমি সামনের দিকে সেইবার হুমড়ি খেয়ে পড়বে। তো এইটা হচ্ছে ইনার্সিয়া অফ রেস্ট আর ইনার্সিয়া অফ মোশনের এক্সাম্পল। তো আশা করি বোঝা গেছে, এটা তোমরা দেখে নাও। এইবার দেখবো আমরা ফার্স্ট ল, নিউটনের প্রথম সূত্র, যেটা নিউটনস ফার্স্ট ল। শুধু ফার্স্ট ল লিখেছি, এটা নিউটনস ফার্স্ট ল, পুরোটা আমি আর লিখিনি। ফার্স্ট ল আমাদের হচ্ছে এভরি বডি কন্টিনিউজ ইটস স্টেট অফ রেস্ট অর ইউনিফর্ম মোশন। আমি আগে পড়ে দিই, তারপর আমি বোঝাচ্ছি।
every body continues its state of rest or uniform motion in a straight line unless compelled মানে বাধ্য করা, unless compelled by an external force to change its state। তার মানে এটা মানে যেটা সেটাই আমি এরপরে কালোতে আমি লিখেছি, তোমাদের বুঝতে অসুবিধা হলে তোমরা পজ করে জুম করে দেখতে পারো। কালোতে যেটা লিখেছি সেটা পড়লেই তোমরা এটার মানে বুঝতে পারবে। আ বডি অ্যাট রেস্ট, একটা বডি যেটা রেস্টে রয়েছে, উইল রিমেন অ্যাট রেস্ট, একটা বডি যেটা রেস্টে রয়েছে সেটা রেস্টেই থাকবে। অ্যান্ড আ বডি ইন মোশন, যেটা একটা বডি যেটা একটা ইউনিফর্ম মোশনে থাকে বা কোনো একটা মোশনে আছে, ইন মোশন, উইল কন্টিনিউ ইটস মোশন, সে মোশনটাকে কন্টিনিউ করবে। আনলেস এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাইড, যতক্ষণ না একটা প্রযুক্ত বল যেটা এক্সটার্নাল ফোর্স যেটা আমি অ্যাপ্লাই করছি সেটা যতক্ষণ না আমি অ্যাপ্লাই করছি ততক্ষণ একটা বডি যেটা রেস্টে ছিল সেটা রেস্টেই থাকবে, একটা বডি যেটা মোশনে ছিল সেটা মোশনেই থাকবে। এই জিনিস আমি তোমাদেরকে এতক্ষণ ধরেই আমি বোঝালাম, সেটাই আমার ফার্স্ট ল। দ্যাট ইজ we can say first law gives us idea about inertia, মানে আমি এখান থেকে বলতে পারি যে ফার্স্ট ল আমাকে ইনার্শিয়ারই আইডিয়াটা দিচ্ছে। এমন কিছু না, ফার্স্ট ল শুধু একটা বস্তু যেটা দাঁড়িয়ে আছে সেটা দাঁড়িয়েই থাকবে, একটা বস্তু যেটা মুভ করছে সেটা মুভই করবে যতক্ষণ না আমি একটা এক্সটার্নাল ফোর্স দিচ্ছি। একটা বল, একটা ফুটবল যদি মাটিতে রাখা আছে, ধরো খেলা শুরু হয়নি, কিক অফ হয়নি, বলটা সেন্টারে রাখা আছে, বলটা ওখানে রাখা আছে, বলটার ওপর বলটাকে কেউ কিক করেনি, বলটা স্টার্ট হয়নি, বলটা ওখানে রাখাই আছে। যখন রেফারি যখন হুইসেল দিল, যখন খেলা শুরু হলো, তখন প্লেয়াররা কিক অফ করলো, তখন পা দিয়ে মারলো, তখন বলটা মুভ করা শুরু করলো। তো ওটাই হচ্ছে যে যতক্ষণ কেউ মারেনি, বলটা ওই জায়গাতে দাঁড়িয়ে ছিল, তারপর রেফারি হুইসেল শুনে প্লেয়াররা বা একটাই প্লেয়ার কিক অফ করলো, একটা প্লেয়ার বলের উপর একটা এক্সটার্নাল ফোর্স দিল যার জন্য বলটা মুভ করা শুরু করলো। এইবার এখানে একটা কথা আছে যে ফ্রিকশন, যে ফ্রিকশনটা কিভাবে লাগছে, যে এখানে আপাতত যেটা লজ অফ মোশনে তোমরা পড়বে, লজ অফ মোশনের জিনিসপত্র তোমরা ফ্রিকশন লেস সারফেসে তোমরা দেখবে। যখন লজ অফ মোশনের আন্ডারে যখন আমরা সেকেন্ড পার্টে ঢুকবো যেটা হচ্ছে ফ্রিকশন, সেইখানে গিয়ে তোমরা দেখবে যে ফ্রিকশন একটা কিন্তু ফোর্স, যেটা এক্সটার্নাল ফোর্স, একটা ওই ফুটবলে যখন গড়াচ্ছে এই ঘাসের উপর দিয়ে, ঘাস একটা ফ্রিকশনাল ফোর্স, বলটা যদি এদিকে যায়, বলটা এদিকে যাচ্ছে, ঘাস একটা অপোজিট ডাইরেকশনে একটা এক্সটার্নাল ফোর্স লাগাচ্ছে বলটার উপর, যার জন্য বলটা আস্তে আস্তে স্লো ডাউন হচ্ছে। কিন্তু লজ অফ মোশনে আমরা ধরবো যে ফ্রিকশন লেস সারফেস, মানে বলটাকে যে তুমি একটা যে ফোর্স দিলে, এক ধরো 10 নিউটন তুমি একটা ফোর্স দিলে, বলটা 10 নিউটন ফোর্সেই বলটা মুভ করতে থাকলো। তো 10 নিউটন ফোর্স, সরি 10 নিউটন ফোর্স দিলে যার জন্য বল একটা 10 মিটার পার সেকেন্ড ধরো একটা স্পিড পেলো, সেই 10 মিটার পার সেকেন্ড স্পিডেই বলটা কন্টিনিউ করবে। তো আমরা এরকম একটা ফ্রিকশনলেস সারফেস বা একটা ফ্রিকশনলেস ফ্রেম আমরা কনসিডার করব এই লজ অফ মোশনের জন্য। তো এটা তোমরা দেখে নাও, তারপরে আমরা সেকেন্ড ল দেখব। এইবার দেখবো যে সেকেন্ড ল আমাকে বলছে যে the rate of change of momentum of any system is directly proportional to the applied external force, and this change in momentum takes place in the direction of applied force। মানে তোমাকে বলছে যে the rate of change in momentum আমি p দিয়ে ডিনোট করতাম, আর যেটা মোমেন্টামের ফর্মুলা p is equals to mv, মাস ইনটু ভেলোসিটি। এবার চেঞ্জ ইন মোমেন্টাম এখানে আমাকে দেখতে হচ্ছে, আমাকে এখানে বলছে স্টেটমেন্টটা দি রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম। রেটের কথা যখনই আসবে, যখনই কোথাও রেটের কথা আসবে, রেট মানেই হচ্ছে যে আমি ডিটি না, আমি টাইম দিয়ে, যেটা টাইম দিয়ে আমি ডিভাইড করব। যখনই কোথাও রেটের কথা আসবে আমি টাইম দিয়ে ডিভাইড করব। তো দি রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, এখানে চেঞ্জ অফ মোমেন্টাম যেহেতু আমাকে বলছে, ওর জন্য আমি শুধু পি লিখবো না, চেঞ্জ যেহেতু বলছে আমি ওর জন্য ডিপি লিখবো। মানে একটা স্মল চেঞ্জ হচ্ছে, একটা ডিপি, একটা ভ্যারিয়েবল চেঞ্জ হচ্ছে, সেটাকে আমি ডিনোট করব ডিপি বলে। এবার রেট কথাটা সামনেই রয়েছে, ওর জন্য আমি লিখবো ডিপি বাই ডিটি। আশা করি বোঝা গেছে। যখনই রেট কথাটা কোথাও দেখবে তার মানেই হচ্ছে যে আমাকে টাইম দিয়ে ডিভাইড করতে হবে। এবার চেঞ্জ অফ মোমেন্টাম আমাকে বলছে, মানে একটা স্মল চেঞ্জ আমাকে আনতে বলছে, ওর জন্য আমি ডিপি লাগাচ্ছি, আমি ডেরিভেটিভ করব ডিপি ডিটি।
দি রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম অফ এনি সিস্টেম, কোনো একটা বডি বা কোনো একটা সিস্টেমের জন্য রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দি অ্যাপ্লাইড এক্সটার্নাল ফোর্স। চেঞ্জ ইন রেট অফ চেঞ্জ ইন মোমেন্টামটা আমার ডাইরেক্টলি প্রপোর্শনাল হয় অ্যাপ্লাইড ফোর্সের সঙ্গে, যেটা আমি ফোর্স, যেটা আমি এক্সটার্নাল ফোর্স যেটা আমি অ্যাপ্লাই করছি এক্সটার্নাল ফোর্সের সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল হয়। ওর জন্য আমি এখানে এই জায়গায় আমি লিখেছি এফ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ডিপি। আশা করি ঠিক আছে। এটা আমি এই শুরু থেকে এই অবধি এক্সটার্নাল ফোর্স অবধি এই পুরোটার মানে হচ্ছে জাস্ট এফ ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ডিপি। আশা করি বোঝা গেছে। অ্যান্ড দিস চেঞ্জ ইন মোমেন্টাম টেক্স প্লেস ইন দি ডাইরেকশন অফ অ্যাপ্লাইড ফোর্স। মানে আমি যদি লেফট টু রাইট একটা ফোর্স অ্যাপ্লাই করি, চেঞ্জ ইন মোমেন্টামের ডাইরেকশনটাও লেফট টু রাইটই হবে। মানে যে ডাইরেকশন আমি ফোর্স অ্যাপ্লাই করছি সেই ডাইরেকশনে চেঞ্জ ইন মোমেন্টামটা হবে। অ্যান্ড দিস চেঞ্জ ইন মোমেন্টাম টেক্স প্লেস ইন দি ডাইরেকশন অফ অ্যাপ্লাইড ফোর্স। আশা করি বোঝা গেছে। এইবার এফ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ডিপিটা এবার তোমরা দেখো, এফ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ডিপি। এইবার আমাকে যেহেতু আমাকে রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম বলছিল, ওর জন্য আমি লিখতে পারি এফ ইজ ইকুয়াল টু ডিপি বাই ডিটি। এবার আমি এখানে ব্র্যাকেটে এখানে লিখেছি যে ডিপি মানে হচ্ছে আমার চেঞ্জ ইন মোমেন্টাম, ডিপি ডিটি মানে হচ্ছে আমার রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম। এইবার আমি যদি পি এর জায়গায় পি ইজ ইকুয়ালস টু এম ভি আমি জানি, তো আমি পি এর জায়গায় এম ভি লিখে দিতে পারি। আমি লিখলাম এফ ইজ ইকুয়ালস টু ডি ডিটি ইন্টু এম ভি। আশা করি বোঝা গেছে। এইবার তোমাদেরকে অমরদা নিশ্চয়ই তোমাদেরকে করিয়েছে বেসিক ম্যাথসে যে ডি ডিটি যেটা রয়েছে ডি ডিটি ইন্টু এ এক্স, এটা নর্মাল ডেরিভেটিভ যেটা তোমাদের, যেটা তোমরা ক্যালকুলাসে যেটা তোমরা দেখবে এ এক্স বলে তোমরা জেনারেলি দেখবে ডি ডিটি ইন্টু এ এক্স, মানে হচ্ছে যে ডেরিভেটিভ করছি আমি দুটো ভ্যারিয়েবলকে আমি মাল্টিপ্লাই করছি ডেরিভেটিভের। তার মানে হচ্ছে আমি এটাই ফর্মুলা হয় যে প্রথম ভ্যারিয়েবলটাকে আমি বাইরে রাখলাম, আমি সেটাকে কনস্ট্যান্ট ধরলাম, আমি মাসটাকে প্রথমে আমি কনস্ট্যান্ট ধরলাম, মাসটাকে কনস্ট্যান্ট ধরে আমি পরের যেটা ভ্যারিয়েবল, আমার প্রথম ভ্যারিয়েবল হচ্ছে এম, সেকেন্ড ভ্যারিয়েবল হচ্ছে ভি। প্রথম ভ্যারিয়েবলটাকে আমি কনস্ট্যান্ট ধরলাম, এমটাকে কনস্ট্যান্ট ধরলাম, সেকেন্ড ভ্যারিয়েবলটা যেহেতু ভ্যারি করছে ওর জন্য আমি ডিভি ডিটি লিখলাম, এমটা বাইরে রাখলাম, এমটা কনস্ট্যান্ট ইনটু ডিভি ডিটি। প্রথম ভ্যারিয়েবলটাকে আমি কনস্ট্যান্ট ধরবো, পরের ভ্যারিয়েবলটাকে আমি ভ্যারিয়েবল ধরবো, মানে সেটা ভ্যারি করছে, প্রথমটা কনস্ট্যান্ট দ্বিতীয়টা ভ্যারি করছে, এম ইনটু ডিভি ডিটি। তারপরে আমি ভিটাকে কনস্ট্যান্ট ধরবো আর এমটাকে ভ্যারি করাবো, ভিটা কনস্ট্যান্ট হচ্ছে ভি বাইরে লিখলাম, ভি ইনটু ডিএম ডিটি। আশা করি বোঝা গেছে। এটা নর্মাল ফর্মুলা, আশা করি তোমরা জানো। এই যে F is equals to m dv dt plus v dm dt, এইটা ফর্মুলা, এই ফর্মুলা আমরা তখন ব্যবহার করব যখন আমার মাসটা কনস্ট্যান্ট নয়, when mass is not constant। এটা আমরা তখন ব্যবহার করব, কারণ আমাকে যেহেতু dm dt করতে হচ্ছে, dm dt করা মানে মাসটা ভ্যারি করছে, মানে প্রথমে এক মাস ছিল, কিছুক্ষণ পর গিয়ে বা একটা সার্টেন টাইম পরে গিয়ে মাসটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে বলবো যে মাস when mass is not constant, তখন আমরা এই ফর্মুলাটা আমরা ব্যবহার করব। এইবার এই F is equals to d dt into mv, এটা সেকেন্ড পার্টটা আমরা দেখব when mass is constant। এটা আমরা দেখলাম যে when mass is not constant, এবার দেখবো আমরা mass is constant। মাস যদি কনস্ট্যান্ট হয়ে যায় তার মানে dm dt এই পার্টটা 0 হয়ে যাবে, dm dt is equals to 0। আশা করি কোনো সন্দেহ নেই। তাহলে আমি বলতে পারি যে f is equals to m dv dt plus 0, m dv dt plus 0। এবার জিরোটা আমি বাদ দিচ্ছি, তাহলে আমি বলতে পারি যে f is equals to m dv dt। এবার আমি তোমাদেরকে কাইনেম্যাটিক্সে পড়িয়েছিলাম যে dv dt ভেলোসিটিকে যদি আমি টাইম দিয়ে যদি আমি ডেরিভেটিভ করি, মানে যদি টাইমের ডেরিভেটিভ হয় যদি ভেলোসিটি, dv dt যদি করি, dv dt মানে হচ্ছে অ্যাক্সিলারেশন। যদি আমার যদি ডিসপ্লেসমেন্ট থাকে, আমি যদি dx dt করি সেটা আমাকে ভেলোসিটি দেয়। আমি যদি ভেলোসিটিকে যদি আমি টাইমের রেসপেক্টে যদি আমি ডেরিভেটিভ করি dv dt, সেটা আমাকে অ্যাক্সিলারেশন দেবে। এবার যদি আমি অ্যাক্সিলারেশনকে যদি আমি ইন্টিগ্রেট করি টাইমের রেসপেক্টে, সেটা আমাকে ভেলোসিটি দেবে। ভেলোসিটিকে যদি আমি ইন্টিগ্রেট করি টাইমের রেসপেক্টে, সেটা আমাকে দেবে ডিসপ্লেসমেন্ট। এটা তোমাদেরকে আমি ক্যালকুলাস ইন কাইনেমেটিক্সে আমি করিয়েছিলাম। তো dv dt মানে হচ্ছে অ্যাক্সিলারেশন। তো তাহলে আমি এই ফর্মুলা পেলাম f is equals to ma, এবং এই ফর্মুলা তোমরা ব্যবহার করবে, এটা একটা ইম্পর্টেন্ট ফর্মুলা, f is equals to ma। আশা করি f is equals to ma ফর্মুলাটা কিভাবে এলো সেটা তোমরা বুঝতে পেরেছো। তো এটা তোমরা দেখে নাও, তোমরা পজ করে জুম করে দেখে নিতে পারো যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়, লেখা যদি বুঝতে অসুবিধা হয়, আর নয়তো তোমরা টেলিগ্রামের নোটস থেকে তোমরা এটা দেখে নিতে পারো। তোমরা এখন শুধু বুঝে নাও, টেলিগ্রামের নোটস থেকে তোমরা খাতায় লিখে নিতে পারবে।
এবার দেখবো আমরা ইম্পালস, যেটা তোমাদেরকে আমি কাইনেমেটিক্সও আমি বলেছিলাম, কিন্তু এখানে যেহেতু ইম্পালস আমাদের এই চ্যাপ্টারই মেনলি রয়েছে, ওর জন্য এখানে আমাকে বলতে হবে। ইম্পালস আমার হচ্ছে চেঞ্জ ইন মোমেন্টাম, এটাকে আমি আই দিয়ে ডিনোট করব। ইম্পালসের একটা ফর্মুলা আই ইজ ইকুয়ালস টু এফ ইন্টু টি, ফোর্স ইন্টু টাইম। এফ মানে ফোর্স, টি মানে টাইম। আমার ইম্পালসের ইউনিট হচ্ছে নিউটন সেকেন্ড বা কেজি মিটার পার সেকেন্ড, এই দুটো আমার ইম্পালসের ইউনিট হয়। ডাইমেনশন হয় এম এল টি টু দি পাওয়ার -1 বা m1 l1 টি টু দি পাওয়ার -1। কিভাবে আসে সেটা একবার বলে দিই, যে ডাইমেনশন মানে আমার ফোর্স, মানে ডাইমেনশন মানে আমার যেটা ফর্মুলা, যেটা আমি ইম্পালসের একটা ফর্মুলা, সেটা আমার হচ্ছে ফোর্স ইন্টু টাইম। ফোর্সের ডাইমেনশন আমার হয় এম এল টি টু দি পাওয়ার -2 ইন্টু টি, এই ক্যাপিটাল টি মানে টাইমের জন্য। তো ওর জন্য সেখান থেকে পেয়ে গেলাম m1 l1 টি টু দি পাওয়ার -1। আশা করি বোঝা গেছে। এইবার দুটো কেস আমি দেখব। কেস 1, if this force is working from time t1 to t2, then যদি এই ফোর্সটা আমার টাইম t1 থেকে t2 এর মধ্যে যদি কাজ করে তাহলে কি হবে? তাহলে আমি লিখেছি I is equals to f dt। আমি f এর আমি ইন্টিগ্রেশন করেছি, f dt মানে ইন্টিগ্রেশন অফ f dt টাইম t1 থেকে t2 এর মধ্যে। এইবার খুব ভালো করে দেখো, তোমাদেরকে আমি f is equals to dp dt এর সঙ্গে আমি আগেই পরিচয় করিয়েছি, যেটা আমার সেকেন্ড লোটে যেটা আমার ছিল f is equals to dp dt। তো আমি যদি f এর জায়গায় dp dt যদি আমি লিখি, তো dp নিচে dt, এখানেও dt রয়েছে, তো dt dt ক্যান্সেল আউট হয়ে গেল, শুধু আমার dp রইলো। এবার যদি এখানে আমার dp চলে আসে, তো তাহলে আমার এইখানে অন্য একটা ভ্যারিয়েবল রয়েছে। এখানে তো আমি টাইমটা আমি t1 থেকে t2 তো লিখতে পারবো না, কারণ আমার ভেতরে আমার ইন্টিগ্রেট আমি করব মোমেন্টামকে, আর লিমিট যদি আমি টাইমে রাখি তাহলে কোনো মানে হয় না। ওর জন্য আমাকে সেই ক্ষেত্রে লিমিট যেটা নিতে হবে সেটা আমাকে মোমেন্টামেরই লিমিট নিতে হবে। আমি যেহেতু মোমেন্টামের আমি ইন্টিগ্রেশন করছি, ওর জন্য আমাকে মোমেন্টামেরই লিমিট নিতে হচ্ছে। ওর জন্য ইন্টিগ্রেশন অফ ডিপি, এটা আমার p1 থেকে p2, তার মানে হচ্ছে p2 মাইনাস p1। আশা করি এরকম ইন্টিগ্রেশন গুলো তোমরা বেসিক ম্যাথসে তোমরা দেখে এসেছো। এগুলো সোজা ইন্টিগ্রেশন, এগুলো তোমার ফিজিক্সে অনেক জায়গায় লাগবে। এখানে হয়ে গেল p2 মাইনাস p1 ইন্টিগ্রেশন করে, এটাই আমার ফর্মুলা আসছে কেস 1 এর জন্য। এবার কেস 2টা দেখি। কেস 2 আমাকে বলছে ইফ আ কনস্ট্যান্ট অর অ্যাভারেজ ফোর্স অ্যাক্টস অন বডি, যদি একটা কনস্ট্যান্ট কিংবা একটা অ্যাভারেজ ফোর্স যদি একটা বডির উপর কাজ করে, তাহলে I is equals to আমি f average লিখেছি, I is equals to integration of f average dt, টাইম আমার লিমিটটা হচ্ছে t1 থেকে t2, ইন্টিগ্রেশন f average dt টাইম t1 থেকে t2। এখানে আমি লিখেছি I is equals to f average, f average টা আমি কনস্ট্যান্ট যেহেতু ওটাকে আমি বাইরে রাখলাম, তার সঙ্গে dt টা ইন্টিগ্রেট হয়ে t হয়ে গেল, তো আমি t লিখলাম ব্র্যাকেটের মধ্যে, ব্র্যাকেটের বাইরে আর কি লিমিট t1 থেকে t2। এইবার এটার মানেই আমার মোমেন্টামের সঙ্গে ইকুয়াল, যেটা আমি এখানে তোমাদেরকে দেখালাম। ওর জন্য আমি ইকুয়ালস টু একেবারে p লিখে দিলাম, ইজ ইকুয়ালস টু p, মানে একই ভাবে যেহেতু dp আসছে, dp এর মানে আমার ইন্টিগ্রেট হয়ে p আসছে, তো p দিয়ে ব্র্যাকেটের বাইরে p1 p2। আশা করি বোঝা যাচ্ছে। তারপর আমি এখানে ফাইনালি লিখছি যেটা আমার ফর্মুলা যেটা আসবে, এটা পারলে মনে রেখো তোমরা, i এর ভেক্টর মানে আইটা ভেক্টর ইজ ইকুয়ালস টু f অ্যাভারেজ, এটাও ভেক্টর, ইনটু ডেল্টা টি। ডেল্টা টি মানে তোমরা বলতে পারবে যে t2 মাইনাস t1, ডেল্টা টি ইজ ইকুয়ালস টু ডেল্টা পি। ডেল্টা পিটাও আমার মানে আমার মোমেন্টামটাও আমার ভেক্টর কোয়ান্টিটি ইজ ইকুয়ালস টু ডেল্টা পি, মানে p2 মাইনাস p1। সেটাই আমি আবার এখানে ভেঙে লিখে দিয়েছি, যদি তাহলে ভালো করে যেন বুঝতে পারো, ভালো করে বোঝার জন্য আমি আবার ভেঙে লিখে দিয়েছি। i ইজ ইকুয়ালস টু f অ্যাভারেজ যেমন আছে সেরকম রইলো, ডেল্টা টিটা হয়ে গেল আমার t2 মাইনাস t1 ইজ ইকুয়ালস টু ডেল্টা পিটা আমার হয়ে গেল p2 মাইনাস p1। আশা করি বোঝা যাচ্ছে এটা। তো এটা তোমরা দেখে নাও, প্রয়োজন হলে জুম করে দেখে নিতে পারো, পজ করে জুম করে দেখে নিতে পারো। এবার আমরা দেখব যে ল অফ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম সেটা কি হয়। এতক্ষণ আমরা শুধু মোমেন্টাম দেখছিলাম, এবার কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম আমরা দেখব। ইফ নেট এক্সটার্নাল ফোর্স অন আ সিস্টেম ইজ জিরো, নেট এক্সটার্নাল ফোর্স যেটা অ্যাপ্লাইড এক্সটার্নাল ফোর্স সেটা যদি জিরো হয়ে যায়, দেন দি লিনিয়ার মোমেন্টাম অফ দি সিস্টেম রিমেন্স কনস্ট্যান্ট। যদি আমার অ্যাপ্লাইড ফোর্স বা এক্সটার্নাল ফোর্স যদি আমার জিরো হয়ে যায়, তো তাহলে আমার যেটা লিনিয়ার মোমেন্টাম যেটা আমার লিনিয়ার মোমেন্টাম ওই সিস্টেমের, ওই পার্টিকুলার সিস্টেমের, সেটা আমার কনস্ট্যান্ট হয়ে যায়। কনস্ট্যান্ট হয়ে যাওয়া মানে হচ্ছে যে ইনিশিয়াল যেটা আমার ছিল, ইনিশিয়াল আর ফাইনাল আমার ইকুয়াল হবে, মানে আমার ইনিশিয়াল মোমেন্টাম আর ফাইনাল মোমেন্টাম আমার ইকুয়াল হবে।
সেটা আমি এখানে লিখেছি এফ এক্সটার্নাল এফ ই এক্স টি মানে এফ এক্সটার্নাল ইজ ইকুয়ালস টু ডিপি ডিটি, এফ ইজ ইকুয়ালস টু ডিপি ডিটি, আমি শুধু এফটাকে আমি এফ এক্সটার্নাল লিখেছি। নাও ইফ এফ এক্সটার্নাল ইজ 0 দেন তাহলে আমার হয়ে যাচ্ছে ডিপি ডিটি ইজ ইকুয়ালস টু 0। সেদিক থেকে সেইভাবে আমি বলতে পারি যে ডিপি ইজ ইকুয়ালস টু 0 মানে পি ইজ ইকুয়ালস টু 0, পি ইজ ইকুয়ালস টু 0 দ্যাট ইজ পি ইজ কনস্ট্যান্ট। আর পি কনস্ট্যান্ট হয়ে যাওয়া মানে হচ্ছে দেয়ারফর পি ইনিশিয়াল ইজ ইকুয়ালস টু পি ফাইনাল। এটাই হচ্ছে আমার ল অফ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম। আশা করি এটা বোঝা গেছে। এবার এখান থেকে আমি কিছু কোয়েশ্চেন তোমাদেরকে করাই, এখান থেকে কোয়েশ্চেন আসে, এই পার্টটা থেকে কোয়েশ্চেন আসে। এইবার এই লিনিয়ার মোমেন্টামের থেকে কোয়েশ্চেনটা দেখা যাক। আ ম্যান ফায়ার্স আ বুলেট অফ মাস 200 গ্রাম at a speed 5 meter per second. Mass of gun 1 kg. By what velocity gun rebounds back? এটা একটা খুবই স্ট্যান্ডার্ড কোশ্চেন এই কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টামের থেকে। বাই হোয়াট ভেলোসিটি গান রিবাউন্ডস ব্যাক বা রিকয়েলস ব্যাকও তোমাকে জিজ্ঞেস করতে পারে, রিকয়েল ভেলোসিটি কত বা সেরকম ভাবে তোমাকে জিজ্ঞেস করতে পারে। তো এরকম কোশ্চেনগুলো দেখা যাক কিভাবে করব। তোমরা নিজেরা ভিডিওটা পজ করে একবার চেষ্টা করতে পারো, যদি পারো খুবই ভালো কথা, যদি না হয় তখন দেখো। এইখানে আমি ধরছি যে গানটাকে আমি 1 দিয়ে ডিনোট করব আর এই যে বুলেটটাকে আমি 2 দিয়ে ডিনোট করব। তাহলে আমাকে যদি লিখতে হয় যে m1 মাস অফ 1 সেটা আমি লিখবো 1 কেজি, আর যদি আমাকে লিখতে হয় যে m2 সেটা আমি লিখবো 2 কেজি, সরি 200 গ্রাম। 200 গ্রাম তার মানে হচ্ছে এটা কেজিতে আছে, ওটা আমাকে কেজিতে নিয়ে যেতে হবে। ইউনিট গুলো খুব খেয়াল করে, ইউনিট যেন সেম হয়। তার মানে 200/2000 মানে 0.2 কেজি আমার বুলেটের ওয়েট হচ্ছে। m1 মানে হচ্ছে মাস অফ গান, m2 মানে হচ্ছে মাস অফ বুলেট। এইবার যদি আমি u1 দেখি, ইনিশিয়াল ভেলোসিটি যদি আমি দেখি, বন্দুকও রেস্টে ছিল, বুলেটও রেস্টে ছিল। ইনিশিয়াল ভেলোসিটি তার মানে আমার বন্দুকের 0 মিটার পার সেকেন্ড, বন্দুক দাঁড়িয়ে ছিল, কোনো কিছু বুলেটুলি বেরোয়নি, বন্দুক রেস্টে ছিল। বুলেটও তখন আমার রেস্টেই ছিল, u2ও আমার ছিল 0 মিটার পার সেকেন্ড। এইবার বাই হোয়াট ভেলোসিটি গান রিকয়েলস ব্যাক বা রিবাউন্ডস ব্যাক সেটা যদি আমাকে বলতে বলে, তাহলে আমি বলবো যে v1 ফাইনাল ভেলোসিটি অফ বুলেট, এটা আমাকে বার করতে হবে। আর যদি আমি বলি v2 সেটা আমাকে দিয়ে দিয়েছে 5 মিটার পার সেকেন্ড। তো এইবার আমি পুট করব, আমি এখানে পাশে লিখছি p ইনিশিয়াল ইজ ইকুয়ালস টু p ফাইনাল, মানে আমি ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম আমি পুট করছি। তোমরা যখন এটা লিখবে, তোমরা পরীক্ষার হলে তোমরা এইভাবে প্রথমে তো এরকম ভাবে লিখে দিলে, তারপর তোমরা লিখবে বাই অ্যাপ্লাইং ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম, তারপর তোমরা এই লাইনটা লিখবে pi ইজ ইকুয়ালস টু pf মানে p ইনিশিয়াল ইজ ইকুয়ালস টু p ফাইনাল। আমার অত জায়গা নেই বলে আমি ওই লাইনটা লিখলাম না, তোমরা লিখে নেবে যে বাই অ্যাপ্লাইং ল অফ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম, তোমরা এটা তারপর এটা লিখবে। এখান থেকে তোমরা কন্টিনিউ করবে। আমি এখানে অ্যারো দিয়ে এইখানেই আমি লিখছি p ইনিশিয়াল মানে আমার মোমেন্টাম ইনিশিয়াল, এখানে আমার মোমেন্টাম মানে হচ্ছে mv। তো তাহলে আমাকে বন্দুকের জন্য লিখতে হবে, বুলেটের জন্য লিখতে হবে। তো তাহলে আমি সেই ক্ষেত্রে লিখবো m1 u1 প্লাস m2 u2 is equals to m1 v1 plus m2 v2। আশা করি বোঝা গেছে। m1 u1 plus m2 u2 is equals to m1 v1 plus m2 v2। ঠিক আছে, এইবার তোমরা যদি খুব ভালো করে দেখো u1 u2 দুটোই আমার 0, তো তাহলে আমার m1 u1 plus m2 u2 এই গোটা পার্টটাই আমার 0 হয়ে যাচ্ছে। is equals to m1 v1, m1 আমার হচ্ছে 1, v1 আমাকে বের করতে হবে, v1 প্লাস m2 আমার হচ্ছে 0.2, আমাকে v2 দিয়েছে 5। তো তাহলে এটা আমার হয়ে যাচ্ছে 2/10, 10 5 2, ওটা কেটে 1 হয়ে গেল। তাহলে v1 আমার হয়ে যাচ্ছে এদিকে 1, সেটাও তো 1, তাহলে v1 আমার হয়ে যাচ্ছে -1। v1 মানে হচ্ছে -1 মিটার পার সেকেন্ডই হবে, -1 মিটার পার সেকেন্ড। হ্যাঁ ঠিক আছে, এটা আমার অ্যান্সার হচ্ছে v1 -1 মিটার পার সেকেন্ড। -1 মিটার পার সেকেন্ড মানে তুমি ধরো বন্দুকটা তুমি এভাবে এমন দাঁড়িয়ে আছো, তোমার এদিকে এক্স অ্যাক্সিস, পেছন দিকে তোমার মাইনাস এক্স অ্যাক্সিস, উপর দিকে তোমার
ওয়াই অ্যাক্সিস মানে পজিটিভ ওয়াই অ্যাক্সিস, নিচের দিকে তোমার মাইনাস ওয়াই অ্যাক্সিস। এবার তুমি ধরো গুলি চালাচ্ছ তুমি পজিটিভ এক্স অ্যাক্সিসের দিকে, তোমার বন্দুকটা রিকয়েল করবে বা তোমার দিকে যে ফোর্সটা বন্দুকটা লাগাবে সেটা হচ্ছে পেছন দিকে, মানে মাইনাস এক্স অ্যাক্সিসের দিকে ফোর্সটা লাগাবে। ওর জন্য তুমি এখানে মাইনাস সাইনটা পেলে, মানে বন্দুকটা তোমার পেছন দিকে সরে আসবে। তুমি গুলিটা সামনের দিকে বেরোচ্ছে, ওর জন্য তোমার হাতটা পেছন দিকে এরকম ভাবে সরে আসবে। তো এটাই এই একটা কোশ্চেন ছিল। আর একটা কোশ্চেন করাবো, তোমরা এটা ততক্ষণ দেখে নাও। এইটা হচ্ছে দ্বিতীয় কোশ্চেন, সেটা হচ্ছে আ বডি অফ মাস এম, ক্যাপিটাল এম মাস অ্যাট রেস্ট, রেস্টে আছে, এক্সপ্লোডস ইনটু 3 পার্টস, ও এক্সপ্লোড করছে 3টে পার্টে, এক্সপ্লোডস ইনটু 3 পার্টস, 2 অফ হুইচ অফ মাস m/4 ইচ, 3টে পার্টের মধ্যে 2টো পার্টের ওয়েট হচ্ছে m/4 ইচ, মানে প্রতিটা মানে ওই 2টো পার্টের ওয়েট হচ্ছে m/4, m/4 ইচ গোজ ইন পারপেন্ডিকুলার ডাইরেকশন উইথ ভেলোসিটি 3 and 4 মিটার পার সেকেন্ড। মানে 3টে পার্টের মধ্যে 2টো পার্ট যাদের মাস m/4, তারা 3 মিটার পার সেকেন্ড এবং 4 মিটার পার সেকেন্ড ভেলোসিটি নিয়ে একে অপরের পারপেন্ডিকুলার ডাইরেকশনে ছিটকে গেছে। স্পিড অফ থার্ড পিস উইল বি, 3 নম্বর যে পিসটা সেটার কতটা স্পিড হবে। এই দুটো স্পিড আমাকে দিয়ে দিচ্ছে 3 আর 4 মিটার পার সেকেন্ড, 3 নম্বরের স্পিড আমাকে জানতে চেয়েছে। তো এটাই হচ্ছে কোয়েশ্চেন। এটা ভালো কোয়েশ্চেন, এটা মেন্স লেভেলের কোয়েশ্চেন তুমি বলতে পারো। তো এটা দেখা যাক কিভাবে করব। এখানে আমার একটা মাস ছিল এই এমটা, এম মাসটা এক্সপ্লোড করছে। এবার যেহেতু পারপেন্ডিকুলার গেছে, আমি ওর জন্য ধরছি যে এক্স আর ওয়াই অ্যাক্সিস, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ বরাবর ওই পার্টিকেল গুলো গেছে, তার সেক্ষেত্রে ওরা পারপেন্ডিকুলার হবে। তো তাহলে যদি আমি বলি যে এটা ধরো একটা মাস, এটা যেটার ওয়েট হচ্ছে m/4, এটা এই দিকে ওয়াই অ্যাক্সিসে ছিটকে গেছে, এটা ধরো গেছে 3 মিটার পার সেকেন্ড স্পিড নিয়ে, এটা ধরো ওয়াই অ্যাক্সিসে চলে গেছে। একটা পার্টিকেল সে ধরো এইখানে রয়েছে, এই পার্টিকেলটারও মাস, এই পার্টিকেলটারও মাস ধরো m/4, না 1 মিনিট ধরো, এটাকে একটু বড় করে করি, একটু ধরো। এই পার্টিকেলটা, এটার মাস m/4, এটা উপর দিকে গেছে 3 মিটার পার সেকেন্ড স্পিড নিয়ে। আরেকটা পার্টিকেল যেটা এইখানে রয়েছে, এটারও m/4 মাস, এটা এই দিকে গেছে 4 মিটার পার সেকেন্ড স্পিড নিয়ে। তো তাহলে 3 নম্বর যেটা, এটা ওয়াই অ্যাক্সিসে গেছে, এটা এক্স অ্যাক্সিসে গেছে। তো তাহলে 3 নম্বরটা কত স্পিড নিয়ে গেছে সেটা আমাকে জানতে চেয়েছে। এইবার তোমরা প্রথমে একটা জিনিস করে দাও যে টোটাল মাসটা আমাকে m বলেছে, এটাও m/4 দিয়েছে, এটাও m/4 দিয়েছে। তো তাহলে আমাকে যদি 3 নম্বরটার যদি আমাকে মাস বের করতে হয়, সেটা তোমরা পাবে m/2। তোমরা নিজেরা করে দেখে নেবে যে m/4 প্লাস m/4 তোমরা পাবে 2m/4, 2m/4 মানে 2 আর 4 কেটে গেল, মানে m/2 হয়ে গেল। তো আমার 3 নম্বর পিসের মাসটা পেয়ে গেলাম m/2। 3 নম্বর পিসের মাসটা কোয়েশ্চেনে মেনশন করা ছিল না, তুমি পেয়ে গেলে 3 নম্বর পিসের মাস হচ্ছে m/2। এইবার এগুলো একে অপরে পারপেন্ডিকুলার ছিটকেছে, তো এটা যদি ওয়াই অ্যাক্সিসে যায়, এটা যদি এক্স অ্যাক্সিসে যায়, তো তাহলে 3 নম্বর যেটা থাকবে সেটা নিশ্চয়ই আমার জেড অ্যাক্সিস বরাবর আসবে। তো এটার মাস আমার ছিল m/2, এটা এই দিক বরাবর চলে যাবে, দেখে যাচ্ছে বরাবর, এটা এই দিক বরাবর আসবে। এটার আমাকে ভেলোসিটি বের করতে হবে, এটার ভেলোসিটি আমি জানি না। এইবার তোমরা দেখো যে আমি ধরো এটাকে ধরলাম, এটা p1, মানে এই প্রথম এই পার্টিকেলটার জন্য p1 হচ্ছে এর মোমেন্টাম, আর এটার জন্য আমি ধরলাম p2। এইবার যদি আমাকে p1 এর ভ্যালুটা যদি আমাকে বের করতে হয়, তাহলে আমি বের করব, আমি জানি মোমেন্টাম ইজ ইকুয়ালস টু মাস ইনটু ভেলোসিটি। এর মাস হচ্ছে 3 m/4, স্পিড হচ্ছে 3। তো তাহলে আমি বলতে পারি এর m1 হয়ে যাবে 3m/4। আশা করি বোঝা যাচ্ছে। ঠিক একই ভাবে এইটা আমি বলতে পারি যে p2টা আমার হচ্ছে 4m/4, মানে শুধু m আমি বলতে পারি
বা ছাড়া আমি 4m/4 লিখে দিচ্ছি, 4m/4। আশা করি বোঝা যাচ্ছে। এইবার আমাকে দেখতে হবে এটা ভেলোসিটি কিভাবে বের করব। একটা জিনিস খুব ভালো করে খেয়াল করো, এটা গেছে ওয়াই অ্যাক্সিস, এটা গেছে এক্স অ্যাক্সিস। তো এদের যদি আমি রেজাল্টেন্টটা বের করে দিই তাহলে আমার কিছু লাভ হতে পারে। তাহলে এদিকে ওয়াই অ্যাক্সিস, এদিকে এক্স অ্যাক্সিস, ঠিক মাঝখান দিয়ে আমার রেজাল্টেন্টটা যাবে। রেজাল্টেন্ট মোমেন্টামটাকে আমি ধরো আর পি দিয়ে ডিনোট করছি, রেজাল্টেন্ট মোমেন্টাম। তো তাহলে আমার আর পি যেটা হবে সেটা আমার p1² প্লাস p2² হবে। এবার আমরা রেজাল্টেন্ট বের করি। আশা করি তোমরা জানো, ভেক্টরে তোমরা শিখেছো। p1 আমার ছিল 3m/4, তার মানে আমার হয়ে যাবে 9m²/16। এটা ছিল 4m/4, মানে আমার হয়ে যাবে 16m²/16। আশা করি ঠিক আছে, মানে শুধু এটা m² হয়ে যাচ্ছে, এটা 9m²/16 হয়ে যাচ্ছে। এইবার তোমরা যদি খেয়াল করো তাহলে তোমরা এখান থেকে এটা দেখতে পাচ্ছ যে এটা তোমরা এখান থেকে এটা ভিজিবলি তোমরা বুঝতে পারছো যে এদিকে এক্স অ্যাক্সিস বরাবর যেটা চলে এসে জেড অ্যাক্সিস বরাবর যেটা রয়েছে, যে পার্টিকেলটা যাচ্ছে তার সঙ্গে রেজাল্টেন্ট মোমেন্টামটা এটা ইকুয়াল এন্ড অপোজিট হচ্ছে। আশা করি বোঝা যাচ্ছে। তোমার জেড অ্যাক্সিসে যে পার্টিকেলটা যাচ্ছে সেটা ইকুয়াল এন্ড অপোজিট টু দি রেজাল্টেন্ট মোমেন্টাম, ঠিক আছে। এইবার তাহলে সেটা ইকুয়াল করি। তার আগে এটাকে পুরোপুরি সিম্পলিফাই করে দিই, দেখি কি আসছে। এটা শুধু m², মানে শুধু আমার ব্র্যাকেটের বাইরে m থাকবে। এটা 9 আর 16। আচ্ছা একটা কাজ করি, বরং 16টাকে এলসিএম নিয়ে নি, আর 9 + 16 মানে 25m², মানে আমি বলতে পারি 5/4m আমার আর পিটা চলে এলো। তাহলে আমি বলতে পারি যে আর পি ইজ ইকুয়ালস টু এইটা, এই ফাইনাল এটা। তো তাহলে সেইভাবে আমি বলতে পারি যে 5/4m, এটাকে ধরো আমি p3 নাম দিলাম, p3 ইজ ইকুয়ালস টু p3 হয়ে যাবে আমার। তো তাহলে আমি বলতে পারি 5/4m ইজ ইকুয়ালস টু, এটা মাস হচ্ছে m/2, আমাকে ভেলোসিটি বের করতে হবে। তাহলে vm/2 হয়ে যাচ্ছে এটা। এখানে am কাটা পড়লো, এটা কেটে 2 হয়ে গেল। তো তাহলে আমার v হয়ে যাচ্ছে 5/2 মানে 2.5 মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ডে ছিল, হ্যাঁ মিটার পার সেকেন্ড। তো এটা আমার অ্যান্সার হচ্ছে। আশা করি বোঝা গেল কিভাবে আমরা এটা করব। এখানে এইটা ইকুয়াল এন্ড অপোজিট হচ্ছে, এটাই হচ্ছে মেন ক্যাচটা, ইকুয়াল এন্ড অপোজিট হচ্ছে রেজাল্টেন্ট মোমেন্টামের সঙ্গে। তো তাহলে আমি বলতে পারি যে 5/4m যেটা আমি পেলাম রেজাল্টেন্ট মোমেন্টাম, সেটা আমার ইকুয়ালস টু হয়ে যাবে p3 এর সঙ্গে। তো তাহলে 5/4m ইজ ইকুয়ালস টু vm/2, mm কেটে গেল, সেইখানে পেয়ে গেলাম v ইজ ইকুয়ালস টু 5/2 মানে 2.5 মিটার পার সেকেন্ড। তো এটা তোমরা দেখে নাও। এইবার একটা সেকেন্ড লয়ের ওপর একটা খুবই একটা সাধারণ কোশ্চেন, খুবই সোজা একটা কোশ্চেন। তোমাকে যদি মোমেন্টাম p ইজ ইকুয়ালস টু এরকম একটা ইকুয়েশন দিয়ে দেয় 2t² প্লাস t, আর বলছে ফাইন্ড ফোর্স অ্যাজ t at t ইজ ইকুয়ালস টু 2 সেকেন্ড, ফাইন্ড ফোর্স at t ইজ ইকুয়ালস টু 2 সেকেন্ড, তাহলে এটা কিভাবে করবে? তোমরা জানো যে f ইজ ইকুয়ালস টু dp dt, আর তোমাকে p ইজ ইকুয়ালস টু 2t² প্লাস t দিয়ে দিয়েছে। তো তাহলে f ইজ ইকুয়ালস টু d dt ইনটু 2t² প্লাস t হয়ে যাচ্ছে। আশা করি ঠিক আছে, বোঝা যাচ্ছে। তাহলে এই 2টা নিচে নামবে, 4t হয়ে যাবে, প্লাস এই t এর ডেরিভেটিভ মানে শুধু t এর ডেরিভেটিভ হওয়া মানে 1 হয়ে যাবে। তাহলে 4t প্লাস 1 এলো। এবার আমাকে বলেছে যে ফোর্স এট t ইজ ইকুয়ালস টু 2 সেকেন্ড। আমি এখানে t এর জায়গায় 2 বসাবো, তাহলে আমার হয়ে যাবে 8 প্লাস 1 মানে আমার ফোর্স হয়ে যাচ্ছে 9 নিউটন, এবং এটাই আমার অ্যান্সার। আশা করি বোঝা যাচ্ছে। খুবই সোজা কোশ্চেন, কিন্তু তাও আমি সব টাইপেরই কোশ্চেন আমি করিয়ে দিচ্ছি, তাই এটাও করালাম। দেখে নাও এটা। এবার হচ্ছে দ্বিতীয় কোশ্চেন।
যেটা আমি বলেছি ডিসপ্লেসমেন্ট আমি এক্স দিয়ে ডিনোট করছি। ডিসপ্লেসমেন্ট এক্স মানে হচ্ছে, আমাকে একটা ইকুয়েশন দিয়ে দিচ্ছে ডিসপ্লেসমেন্টে, সেটা হচ্ছে 4t কিউব, 4 ইন্টু টি এর কিউব, মাস ইজ ইকুয়ালস টু 2 কেজি, মাসটা কনস্ট্যান্ট দিয়ে দিয়েছে 2 কেজি, ফাইন্ড ফোর্স এট টি ইজ ইকুয়ালস টু 1 সেকেন্ড। তাহলে দেখা যাক এটা কিভাবে করব। আমরা জানি যে F is equals to dp dt, p এর জায়গায় আমি লিখতে পারি mv, তাহলে আমি লিখতে পারি d into mv dt। এই d into mv dt এটাকে আমি লিখতে পারি m into dv dt। আমি v into dm dt লিখলাম না কেন, তার কারণ হচ্ছে আমার মাসটা এখানে কনস্ট্যান্ট, ওর জন্য v into dm dt আমি লিখতে পারবো না, কারণ মাসটা আমার কনস্ট্যান্ট, মাসটা ভ্যারি করছে না, ওর জন্য আমাকে লিখতে হবে m into dv dt, v টা ভ্যারি করছে। তাহলে এবার এখানে আচ্ছা হ্যাঁ, এখানে আমাকে v টা দিয়ে দেয়নি, এখানে আমাকে ডিসপ্লেসমেন্টটা দিয়েছে। তো তাহলে আমরা জানি যে x মানে যেটা ডিসপ্লেসমেন্ট, x মানে আমাকে দিয়েছে 4t কিউব। আমি যদি x টাকে যদি আমি লিখি dx dt, টাইমের রেসপেক্টে যদি আমি x টাকে, আমি যদি ডিসপ্লেসমেন্টটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি, তো তাহলে আমি পেয়ে যাব 12t স্কয়ার। এটাই মানে আমাকে, এটারই মানে হচ্ছে আমার ভেলোসিটি, dx dt মানেই হচ্ছে আমার ভেলোসিটি v, তাহলে ভেলোসিটি ইজ ইকুয়ালস টু হয়ে গেল 12t স্কয়ার। তো তাহলে আমি এটা আমি লিখতে পারবো m মানে হচ্ছে 2 কেজি, 2 ইনটু এটা আমার d dt, তার সঙ্গে v টা আমার হয়ে v টা আমার 12t স্কয়ার, 12t স্কয়ার। তার মানে 2 ইনটু 12, দুইটার নাম দাও, তার মানে হচ্ছে 24 ইনটু t, t মানে হচ্ছে আমার 1। তো তাহলে 2 ইনটু 24 ইনটু 1 মানে আমার হয়ে যাচ্ছে 48 নিউটন হয়ে যাচ্ছে আমার ফোর্স, 48 নিউটন হয়ে যাচ্ছে আমার ফোর্স। হ্যাঁ ঠিক আছে, তো তোমরা এটা দেখে নাও, আশা করি বুঝতে পেরেছো। যদি না পারো একবার রিপিট করে দেখে নাও, এটা এমন কিছু কঠিন নয় যে আবার আমাকে রিপিট করতে হবে। এইবার পরের কোয়েশ্চেন, সেটা হচ্ছে ফোর্স দিয়ে, এবার আমাকে একটা ইকুয়েশন দিয়ে দিয়েছে, ফোর্স দিয়েছে F is equals to 3t square plus 2t plus 1, 3t square plus 2t plus 1, find change in momentum in 2 সেকেন্ড, find change in momentum in 2 সেকেন্ড। এটা তোমরা ভিডিও পজ করে নিজেরা একবার চেষ্টা করো, এটা তাহলে দেখা যাক কিভাবে করা যায়। আমি জানি সেই একই ফর্মুলা, F is equals to dp dt। তোমরা শুরুর দিকে এখন প্রত্যেকটা কোয়েশ্চেন যখন তোমরা নিজেরা প্র্যাকটিস করবে, যখন নিজেরা তোমরা করবে, প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্যই তোমরা ফর্মুলা লিখে লিখে করবে, তাহলে ফর্মুলাটা তোমাদের রিটেন হয়ে যাবে, তোমাদের মুখস্থ হয়ে যাবে। তো তাহলে এটাকে তোমরা লিখতে পারবে, এটাকে এভাবে লেখা যেতে পারে যে dp is equals to f dt। এবার আমি বোথ সাইড আমি ইন্টিগ্রেশন আমি করে দিলাম, এদিকে যদি আমি ইন্টিগ্রেশন করি, এখানে আমার p রয়েছে, dp যেহেতু রয়েছে p রয়েছে আমার, তো আমি ওর জন্য p1 থেকে p2 আমি ইন্টিগ্রেশন করছি। আর এইখানে আমার যেহেতু dt টা, এখানে f টা তো আমার এখানে ইকুয়েশনে আমি পুট করব, কিন্তু এখানে আমার ভ্যারিয়েবল যেটা থাকছে, যেটা ভ্যারি করছে, সেটা হচ্ছে dt টা। তো t এর জন্য আমাকে বলছে ইন 2 সেকেন্ড, তার মানে হচ্ছে 0 থেকে 2 সেকেন্ডে ভ্যারি করছে। তাহলে আমি বলতে পারি dp, এটা আমি বলতে পারি আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট p2 মাইনাস p1, এটা ব্র্যাকেটের মধ্যে, ইজ ইকুয়ালস টু f, f টা আমার হয়ে যাচ্ছে 3t স্কয়ার প্লাস 2t প্লাস 1 এর আমি ইন্টিগ্রেশন করব। এইবার আশা করি তোমরা ইন্টিগ্রেশন করতে জানো, তাও আমি এখানে যতটা সম্ভব আমি ভেঙে করছি। 3 ছিল, পাওয়ারটা আমার যেটা থাকবে, যে ভ্যারিয়েবলটাকে নিয়ে আমি কাজ করছি, এখানে আমি t কে নিয়ে কাজ করছি, আমি t এর রেসপেক্টে আমি ইন্টিগ্রেট করছি। t এর ভ্যারিয়েবলে যেটা থাকছে, এটা পাওয়ারে যেটাই থাকছে, যদি 0 থাকতো তো আমি 0 প্লাস 1 করতাম, যদি 1 থাকতো তাহলে 1 প্লাস 1 করতাম। এখানে আমার 2 আছে, তো 2 প্লাস 1 করবো, 2 প্লাস 1 হলো মানে 3 হয়ে গেল, মানে এটা হয়ে গেল 3t কিউব। এবার পাওয়ারে যেটা হয়েছে সেটা দিয়ে আমি নিচে ডিভাইড করব, 3t কিউব বাই 3 প্লাস এখানে শুধু t আছে, মানে t এর পাওয়ারে 1 আছে, মানে 1 প্লাস 1 হয়ে যাবে, মানে 2t স্কয়ার বাই 2 প্লাস এখানে শুধু 1 আছে, কোনো ভ্যারিয়েবল নেই, তো ওর জন্য এখানে একটা ভ্যারিয়েবল চলে আসবে t, এবং এই গোটাটার ইন্টিগ্রেশন আমার হবে 0 থেকে 2 এর মধ্যে।
এখানে 3 3 2 2 কেটে যাচ্ছে, মানে আমার হয়ে গেল এটা টি কিউব প্লাস টি স্কোয়ার প্লাস টি। তার মানে 2 এর কিউব প্লাস 2 এর স্কোয়ার প্লাস 2, 2 এর কিউব মানে আমার 8, 2 এর স্কোয়ার মানে 4, আর 2 মানে 2 মানে টি মানে 2। তো 8 4 12, 2 14, 14 ইউনিট আমার কি হবে এখানে? চেঞ্জ ইন মোমেন্টাম, মাস ইনটু ভেলোসিটি। মাস আমার ছিল, মাস তো আমাকে কিছু দেয়নি, তো আমি কেজি মিটার পার সেকেন্ড আমি বলে দিতে পারি, কেজি মিটার পার সেকেন্ড আমি বলে দিতে পারি, এটাই আমার অ্যান্সার হয়ে যাবে। দেখে নিন, হ্যাঁ 14ই আছে। তো এইভাবে আমি এই কোয়েশ্চেন গুলোকে আমি অ্যাপ্রোচ করব। আশা করি বোঝা গেল যে কোয়েশ্চেন গুলো আমরা কিভাবে সলভ করব। তো এটা তোমরা দেখে নাও। এই জায়গা থেকে তোমাদের যদি কোয়েশ্চেন আসে, এরকমই কোয়েশ্চেন আসবে তোমাদের বোর্ডে। আর অনেক সময় এরকম কোয়েশ্চেন তোমাদের কম্পিটিটিভ পরীক্ষাতেও দিয়ে দিতে পারে। তেমন নয় যে এগুলো খুবই অন্য টাইপের কোনো কোয়েশ্চেন করাচ্ছে এগুলো আসে না, তা নয়, সোজা কোয়েশ্চেন হলেও এগুলো আসে। তো দেখে নাও এগুলো। এইবার দেখবো আমরা থার্ড ল, নিউটনের থার্ড ল অফ মোশন। এটা হচ্ছে অ্যাকর্ডিং টু নিউটনস থার্ড ল, এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল ইন ম্যাগনিটিউড, ম্যাগনিটিউডে ইকুয়াল হবে। এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল ইন ম্যাগনিটিউড অ্যান্ড অপোজিট ইন ডাইরেকশন। ম্যাগনিটিউডটা সেম হবে কিন্তু ডাইরেকশনটা অপোজিট হবে। অপোজিট ইন ডাইরেকশন রিয়াকশন। Every action has an equal and opposite reaction, সেটা হচ্ছে equal in magnitude and opposite in direction এর রিঅ্যাকশনটা হবে। এবার আমি যদি ধরি যে F12 হচ্ছে একটা ফোর্স, যেটা ফোর্স অন ফার্স্ট বডি ডিউ টু সেকেন্ড বডি। একটা ধরো এটা বডি 1, এটা আচ্ছা এটা ধরো বডি 2, এটা ধরো বডি 1, এইটা রেস্টে আছে। এখানে গিয়ে যে ফোর্সটা ফোর্সটা লাগাচ্ছে এটা হচ্ছে ফোর্স, মানে F12 ফোর্স অন দি, আমি বোধহয় এটাকে ফার্স্ট বডি বললাম, এটা ফার্স্ট বডি, ফোর্স অন দি ফার্স্ট বডি ডিউ টু সেকেন্ড বডি, ফোর্স অন ফার্স্ট বডি ডিউ টু সেকেন্ড বডি, এটা হচ্ছে F12। এবং F21টা এর ঠিক উল্টো, যেটা হচ্ছে ফোর্স অন সেকেন্ড বডি ডিউ টু ফার্স্ট বডি, এটা হচ্ছে F21। আর F12 হচ্ছে ফোর্স অন ওয়ান বডি ডিউ টু সেকেন্ড বডি। এটা হচ্ছে ফোর্স উইল বি ইকুয়াল ইন ম্যাগনিটিউড, যেটা আমি বললাম, বাট অপোজিট ইন ডাইরেকশন। দ্যাট ইজ F12 যদি আমি বলি, F12 উইল বি ইকুয়ালস টু F21 কিন্তু নেগেটিভ হবে। মানে আমি এবার তোমরা ধরো কোন একটা কোশ্চেন তোমরা ধরো চেষ্টা করছো, সেই কোশ্চেনটা তোমরা ধরো করতে পারছো না, খুব বিরক্তি লাগছে, সেই বিরক্তিতে তোমরা বেঞ্চের উপর একটা ধরো চাপড় মারলে, সেই চাপড়টা মারার জন্য দেখো তোমার হাতটা লাল হয়ে গেল। কেন হলো? কারণ তুমি যতটা জোরে তুমি বেঞ্চের উপর চাপড় মারলে, বেঞ্চটাও ঠিক ততটাই ফোর্স দিল তোমার আঙ্গুলগুলোকে বা তোমার হাতে। তুমি যতটা ফোর্স তুমি নিচে বেঞ্চকে দিলে, তুমি ধরো বেঞ্চকে 10 নিউটন দিলে, বেঞ্চও তোমাকে উল্টে 10 নিউটনই দিল, যার জন্য তোমার হাতে লাগলো। তো এটা হচ্ছে যে ধরো তুমি এবার ধরো রিয়েলাইজ করো ব্যাপারটা যে তোমার হাতটা ওপর থেকে নিচে নামছে, মানে ধরো পজিটিভ ওয়াই অ্যাক্সিস থেকে নেগেটিভ ওয়াই অ্যাক্সিসের দিকে যাচ্ছে, সেটা গেল তোমার হাতটা নিচের দিকে গেল। এইবার বেঞ্চ যে ফোর্সটা দিচ্ছে, বেঞ্চও তোমাকে 10 নিউটনই ফোর্স দিচ্ছে, কিন্তু বেঞ্চ তোমাকে নেগেটিভ ওয়াই অ্যাক্সিস থেকে পজিটিভ ওয়াই অ্যাক্সিসের দিকে ফোর্স দিচ্ছে। তুমি বেঞ্চকে ফোর্স দিলে পজিটিভ ওয়াই অ্যাক্সিস থেকে নেগেটিভ ওয়াই অ্যাক্সিসের দিকে, আর বেঞ্চ তোমাকে ফোর্স দিল নেগেটিভ ওয়াই অ্যাক্সিস থেকে পজিটিভ ওয়াই অ্যাক্সিসের দিকে। মানে এই যে ম্যাগনিটিউডটা সেম থাকবে কিন্তু ডাইরেকশনটা উল্টে যাবে। তো মানে তুমি আইদার -F12 বলতে পারো, সেই যদি তুমি -F12 বলো তাহলে তোমাকে বলতে হবে -F12 ইজ ইকুয়ালস টু F21। আর যদি F1 কে তুমি F12 কে যদি তুমি পজিটিভ ধরো, F12 যেটা পজিটিভ, তাহলে তোমাকে বলতে হবে যে -F21। মানে এটাই দেখানোর জন্য যে একটা উপরের অন্য ডাইরেকশনে, দুটো ডাইরেকশন অপোজিট। তো এটা তোমরা দেখে নাও। তো এই আজকের যেটা আমাদের থার্ড ল অবধি আজকে আমি রাখছি, আমাদের এই লেকচারটা আজকে থার্ড ল অবধি রাখছি। এরপরে সেকেন্ড ল এর একটা ছোট্ট টপিক বাদ রইলো, সেটা আমি পরের ক্লাসে তোমাদেরকে করাবো। সেটা হচ্ছে রকেট প্রোপালশন। সেটা তোমাদের কম্পিটিটিভ লেভেলের দিক থেকে যে খুব একটা ইম্পর্টেন্ট তা নয়। আমার সত্যি বলতে আমার নিজের খুব একটা মনে পড়ছে না যে লাস্টলি কবে ওখান থেকে কোয়েশ্চেন এসেছিল, কিন্তু তোমাদের বোর্ডসের জন্য আসতে পারে, সেটা আমি করে দেবো, কোনো চিন্তা নেই।
পরের ক্লাসে করাবো। কিন্তু পরের ক্লাসে যেটা সব থেকে ইম্পর্টেন্ট যেটা হবে সেটা হচ্ছে এই থার্ড ল এর উপর অ্যাপ্লিকেশন। এর অ্যাপ্লিকেশন গুলোই হচ্ছে তোমার ফ্রি বডি ডায়াগ্রাম বা FBDও বলা হয়। FBD মানে ফ্রি বডি ডায়াগ্রাম। এই ফ্রি বডি ডায়াগ্রাম গুলো খুবই ইম্পর্টেন্ট। তোমরা এই লজ অফ মোশনের কোয়েশ্চেন সলভ করার জন্য তোমাদেরকে ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতেই হবে, এবং যে যত ভালো ফ্রি বডি ডায়াগ্রাম গুলো বুঝে যে যত ভালো আঁকবে তার পক্ষে কোয়েশ্চেনটা করা বা কোয়েশ্চেনটা ঠিকভাবে সলভ করা পার্সেন্টেজ অনেক বেড়ে যাবে। যারা যত ভালো বুঝবে তারা কোশ্চেনটা তত ভালোভাবে করতে পারবে। এবং এই সত্যি বলতে এই নিউটন লজ অফ মোশনে এই চ্যাপ্টারে যে থিওরি পার্টটা যে খুব ভাস্ট তা নয়, থিওরি পার্টটা খুব একটা বেশি নেই। এখানে কোয়েশ্চেনের অনেক রকম ভ্যারাইটি হয়, সেই ভ্যারাইটি গুলোই তোমাকে আমি এর পরের ক্লাসে দেখাবো। পরের ক্লাসে হয়তো খুব একটা ভ্যারাইটির দিকে হয়তো যেতে পারবো না, কিন্তু আমি তোমাদেরকে মেনলি পরের ক্লাসে ফ্রি বডি ডায়াগ্রাম গুলো করাবো, এবং ওর জন্য পরের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সেকেন্ড লেকচারটা অফ লজ অফ মোশন খুবই গুরুত্বপূর্ণ হবে। প্রথম দিকে আমরা সেকেন্ড ল এর রকেট প্রপালশনটা দেখে নেব, তারপরে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে থার্ড ল এর আমাদের FBD বা ফ্রি বডি ডায়াগ্রাম। তো সেগুলো এর পরে আমরা দেখব। তো পরের ক্লাসটা এটাই তোমাদেরকে বলবো, যারা এটা দেখলে তারা পরের ক্লাসটা মিস করো না। খুব লেট হবে না পরের ক্লাস দিতে, পরের ক্লাসও খুব তাড়াতাড়ি দেওয়া হবে। তো ততক্ষণ আজকে যেটা করলাম সেটাই তোমরা রিভাইজ করো, সেটা তোমরা দেখে এসো যাতে পরের ক্লাসটা বুঝতে সুবিধা হয়। তো আশা করি আজকে লেকচারটা বুঝতে পেরেছো। এর নোটস তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে। তোমরা এখন যদি নাও লিখে থাকো এখান থেকে, তো তাহলে তোমরা টেলিগ্রামের নোটস থেকে তোমরা লিখে নিতে পারবে। আজকে এখান থেকে খুব একটা আমি কিছু তোমাদেরকে ডিপিপি দেবো না, কারণ খুব একটা সেরকম এখান থেকে ডিপিপি দেওয়ার মতো কিছু নেই। আর একটু ক্লাস এগো তারপরে ডিপিপি দেবো। তো ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।